হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্টেক এডুকেশন। তো তোমরা সবাই জানো যে 2025-এর আপকামিং সমস্ত এক্সামের কথা মাথায় রেখে আমরা একটা জিকে পিওয়াইকি প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম, যেটার আজকে ক্লাস নাম্বার 3। তোমরা যদি প্রথম অ্যান্ড সেকেন্ড লেকচারটা যদি না দেখে থাকো, আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে প্রথম দুটি লেকচার দেখতে পারো। এই পিওয়াইকিউ প্র্যাকটিস সিরিজে বেসিক্যালি যে কোনো এক্সাম, সেটা ডাব্লিউবিপি হোক, ডাব্লিউবিসিএস হোক, এসএসসি হোক, রেল হোক, ব্যাংক হোক, এই যে কোনো এক্সামের আজ পর্যন্ত হয়ে থাকা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা এই সিরিজে আলোচনা করি। 25টা করে কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে কোন থেকে কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে। খুবই যে একবারে কঠিন তাও নয়, ইজি টু মডারেট লেভেল পর্যন্ত আমরা এই সিরিজে আলোচনা করে থাকি। কোনো এক্সামকে তুমি যদি টার্গেট করে থাকো, তাহলে সেই এক্সামটা হওয়ার আগে যদি এই জিকে পিওয়াইকিউ প্র্যাকটিস সিরিজ এর কোয়েশ্চেনগুলো করে যাও, 70 থেকে 80% কোয়েশ্চেন তুমি এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবে। সো চলো সময় নষ্ট না করে যাওয়া যাক প্রথম কোয়েশ্চেনের দিকে। আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে না, মানুষের ক্ষুদ্রতম বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি কোনটি? তো কোন অপশানটা হবে? 4টে অপশন দেওয়া আছে। তো আমরা সবাই জানি বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড, বা থাইরয়েড প্রথম অপশনেও আছে, লাস্ট অপশনেও আছে। তো মনে রাখবে যে পিনিয়াল বডি, অপশান ডি, পিনিয়াল বডি অ্যান্ড থাইরয়েড। পিনিয়াল বডি হচ্ছে মানুষের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, আর থাইরয়েড হচ্ছে মানুষের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। যেহেতু ক্ষুদ্রতম বৃহত্তম দুটোই জানতে চেয়েছে, তাই অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের পারমাণবিক শক্তি কমিশন অর্থাৎ অ্যাটমিক এনার্জি কমিশন 1948 সালে কে প্রতিষ্ঠিত করেন? 4টে অপশান দেওয়া আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020 কোশ্চেন। তাহলে এটা মনে রাখবে যে হোমিও ভাবা, অপশান সি, হোমিও ভাবা হচ্ছে এই ভারতের পারমাণবিক শক্তি কমিশন অর্থাৎ অ্যাটমিক এনার্জি কমিশন এর প্রতিষ্ঠাতা। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে না, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস 2023-এ আসা একটা কোয়েশ্চেন। তাহলে মনে রাখবে যে ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় অবস্থিত? না দামোদর উপত্যকা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কয়লা সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের জেনে রাখা প্রয়োজন। কয়লাকে যদি আমরা দেখি 4টি ভাগে ভাগ করি। কিসের ওপর? না কয়লায় থাকা কার্বনের পরিমাণের ওপর আমরা 4টি ভাগে ভাগ করি। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, সাববিটুমিনাস অ্যান্ড লিগনাইট। অ্যান্থ্রাসাইট যা শক্ত কয়লা, কার্বনের পরিমাণ সবথেকে বেশি এবং এটা সবচেয়ে উন্নত মানের কয়লা। এটা কম পরিমাণে পাওয়া যায়। তো এটাই কাশ্মীর সাইডে, জম্মু কাশ্মীর, লাদাখ এই সাইডে বেশি পাওয়া যায়। তাহলে এখানে তোমরা যদি দেখো প্রায় 80 থেকে 90% কয়লা কার্বনের পরিমাণ থাকে। সবচেয়ে বেশি কার্বন থাকে এই অ্যান্থ্রাসাইট কয়লায়। সেকেন্ড হচ্ছে বিটুমিনাস, বিটুমিনাস বা নরম কয়লা। এই বিটুমিনাস কয়লা এটাই ভারতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এটি একটু শক্ত কালো রঙের কয়লা, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে ব্যবহৃত হয়, অথবা বাড়ির জ্বালানি ক্ষেত্রেও ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে লিগনাইট বা বাদামি কয়লা। এটি হচ্ছে পিট থেকে উন্নত, মানে পিট কয়লা চেয়ে একটু উন্নত। পিট কয়লা হচ্ছে সবচেয়ে কম মানের, অর্থাৎ কম উন্নত, সবচেয়ে কম মানের যেটা। নরম কয়লা মূলত মৃত উদ্ভিদের স্তর থেকে গঠিত হয়, মানে এটা প্রায় ব্যবহৃত হয় না বললেই চলে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিটুমিনাস। বিটুমিনাসে তোমরা যদি দেখো যে বিটুমিনাসে কার্বনের পরিমাণ মনে রাখবে 70 থেকে 60% কার্বনের পরিমাণ থাকে। আর লিগনাইটে যদি তোমরা দেখো, লিগনাইটে 35 থেকে 50% কার্বনের পরিমাণ থাকে। অ্যান্ড পিট কয়লা সবচেয়ে কম পরিমাণে কার্বন এই পিট কয়লায় থাকে। 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ডাব্লিউবিপিএসআই প্রিলিমস 2020-তে আসা একটা কোয়েশ্চেন। 4টি অপশান দেওয়া আছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা না উড়িষ্যা। তাহলে মনে রাখবে যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোমিও ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটাকে ভাবা অ্যাটমিক, BARC, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারও বলা হয়। ঠিক আছে, এটা ভারতের একটা পরমাণু গবেষণা কেন্দ্র, আর এটা মনে রাখবে মহারাষ্ট্রের ট্রম্বে।
ট্রম্বে শহরে অবস্থিত। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কিছু গবেষণা কেন্দ্র যা মনে রাখা প্রয়োজন, যেমন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? একটা পরমাণু গবেষণা কেন্দ্র, যেটা আমরা একটু আগেই দেখলাম মহারাষ্ট্রের ট্রম্বে শহরে অবস্থিত। তেমনই কিছু গবেষণা কেন্দ্র যদি আমরা দেখি, ভারতের কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? না নিউ দিল্লিতে অবস্থিত। ধান গবেষণা কেন্দ্র কটক শহরে অবস্থিত। ধান যদি চেবাও কট করে শব্দ ওঠে, তাহলে সেখান থেকে মনে রাখবে কটক। আলু গবেষণা কেন্দ্র সিমলাতে অবস্থিত। আখ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর কোথায় অবস্থিত? না তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু কোয়েম্বাটুরে হচ্ছে আখ গবেষণা কেন্দ্র অবস্থিত। কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র রাজমুন্দ্রিতে অবস্থিত। কেন্দ্রীয় সড়ক গবেষণা কেন্দ্র নিউ দিল্লিতে অবস্থিত। এই তামাক গবেষণা কেন্দ্র রাজমুন্দ্রিতে অবস্থিত। কিভাবে মনে রাখবে? যে আগে যখন তামাক মানে নেশা জাতীয় দ্রব্য কারা করতো? রাজারা করতো। সেখান থেকে একটু নিউমনিক্সের সাহায্যে মনে রাখলে কি হয়, এক্সামের সময় যদি কোয়েশ্চেন আসেও তুমি চট করে সেই নিউমনিক রিকল করবে, দেখবে ইজিলি তুমি রিলেট করতে পারছো। তাহলে সেখান থেকে মনে রাখবে যে তামাক গবেষণা কেন্দ্র রাজমুন্দ্রিতে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? না শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নে কোন রাজ্যে অবস্থিত? WBCS প্রিলিমস 2008-এ আসা একটা কোয়েশ্চেন। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা? তাহলে মনে রাখবে শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? না অপশন বি, কর্ণাটকে এই শরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটা অবস্থিত। কিছু জলবিদ্যুৎ প্রকল্প যদি আমরা দেখি, তাহলে পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? না ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, দামোদর নদীর ওপরে। বেশিরভাগ কোয়েশ্চেন রাজ্যের মানে কোন রাজ্যে অবস্থিত সেটাই দিয়ে থাকে, বাট তোমাকে কোন নদীর ওপরে অবস্থিত সেটাও মনে রাখতে হবে। তাহলে পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীর ওপরে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ম্যাসাঞ্জো জলবিদ্যুৎ কেন্দ্র যেটা ময়ূরাক্ষী নদীর উপরে ঝাড়খণ্ডে অবস্থিত। ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র যেটা শতদ্রু নদীর ওপরে হিমাচল প্রদেশে অবস্থিত। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র যা তাপ্তি নদীর ওপরে গুজরাটে অবস্থিত। আর রিহান জলবিদ্যুৎ কেন্দ্র যেটা রিহান নদীর ওপরে উত্তরপ্রদেশে অবস্থিত। আর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র যেটা ভাগীরথী নদীর ওপরে উত্তরাখণ্ডে অবস্থিত। বোঝা গেল? পরের কোশ্চেনে যাওয়া যাক। 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? না বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে? WBCS প্রিলিমস 2015-এ আসা কোয়েশ্চেন। তো মনে রাখবে যে এই বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মি শোষিত করে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ অপশন সি। তো এই সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে, তো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সেটা শোষিত করে। সেই জন্য আমাদের পৃথিবীতে প্রাণীর বেঁচে থাকার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তৈরি হতে পেরেছে। তো বায়ুমণ্ডলের সম্বন্ধে যদি কিছু ইনফরমেশান আমরা জেনে রেখে দিই, মনে রাখবে যে পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটাকে আমরা 5টি ভাগে ভাগ করি, 5টি স্তরে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। এই যে আমরা যে বায়ুমণ্ডলে বা যে স্তরে বসবাস করি সেটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্তর, সবচেয়ে নিচুতে অবস্থিত। আর যেখানে আবহাওয়া ঘটনাগুলো ঘটে, অর্থাৎ ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, যে আবহাওয়ার পরিবর্তন সব এই স্তরেই ঘটে। আর এখানে মনে রাখবে যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এগুলো যেগুলো থাকে, এর 75% এই স্তরেই থাকে। ঠিক আছে? তারপরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে সেকেন্ড স্তর, ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে ওজোন স্তর অবস্থিত, তাই সূর্য থেকে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আসে এখনই আমরা দেখলাম, সেটা শোষিত করে, তাই পৃথিবীকে রক্ষা করে। কী জন্য? না জীবমণ্ডলে বেঁচে থাকার জন্য যে পরিবেশটা দরকার সেই জন্য। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে এই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ার হচ্ছে এখানে এই স্তরে তাপমাত্রা খুব বেশি, এখানে উত্তর মেরু আলো দেখা যায়, অর্থাৎ মেরু প্রভাব, মেরুর জ্যোতি যেটাকে বলে। এই থার্মোস্ফিয়ার স্তরে কি হয়, আমরা টেলিভিশন কি জন্য দেখতে পাই? যে বেতার তরঙ্গ, সেই বেতার তরঙ্গ থার্মোস্ফিয়ারে গিয়ে আবার ফিরে আসে, সেই জন্য আমরা টেলিভিশন দেখতে পাই। প্রশ্ন আসে অনেক সময় যে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তো মনে রাখবে থার্মোস্ফিয়ার। অ্যান্ড লাস্ট স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, এটা মহাকাশ পর্যন্ত বিস্তৃত। বোঝা গেল? 7 নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে? না আবুল ফজল কোন সুফি সন্তের পুত্র ছিল? SSC সিজিএল প্রিলিমস 2016-তে এসেছে। শেখ মোবারক হচ্ছে একজন সুফি সন্ত, এই সুফি সন্তের পুত্র ছিল আবুল ফজল।
8 নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে না গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন? WBCS প্রিলিমস 2008-এ আসা কোয়েশ্চেন। মনে রাখবে যে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন গুরু অঙ্গাদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, রামসার কনভেনশন অনুসারে নিচের কোন দিনটিকে আমরা বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালিত করি? SSC CGL 2021-এ আসা একটা কোয়েশ্চেন। 4টি অপশন দেওয়া আছে, 14ই মার্চ, 15ই জানুয়ারি, 2 ফেব্রুয়ারি না 19শে ডিসেম্বর। বিশ্ব জলাভূমি দিবস কী জন্য আমরা পালিত করি? 1971 সালে 1971-এ 2 ফেব্রুয়ারি রামসার নামক ইরানের একটা শহর, তো সেই শহরে একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে আমাদের পৃথিবীতে যেসব জলাভূমিগুলি আছে প্রাণী জগতের বসবাসের জন্য যেগুলি উপযোগী সেগুলিকে সংরক্ষণ করার জন্য আমরা একটা জলাভূমি সংরক্ষণ প্রকল্প তৈরি করব, যেটা রামসার কনভেনশন নামেও পরিচিত। তো সেই দিন থেকে জলাভূমি সংরক্ষণের জন্য আমরা এই দিনটিকেই রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল, সেই জন্য 2 ফেব্রুয়ারি অপশান সি 2 ফেব্রুয়ারিতে আমরা বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালিত করে থাকি। যদি বলা হয় 15ই জানুয়ারি কী দিবস হিসাবে পালিত করি, মনে রাখবে ভারতীয় সেনা দিবস হিসাবে পালিত করি। 14ই মার্চ তোমরা বলো যে কী দিন হিসাবে পালিত করি, তো মনে রাখবে যে 14ই মার্চ আমরা পাই দিবস। ম্যাথামেটিক্সে তোমরা অবশ্যই জানো পায়ের মান 22/7 হয়, তো এই যে এই পাই দিবস হিসাবে আমরা পালিত করি 14ই মার্চকে। পরের কোয়েশ্চেনে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস যেগুলি বিভিন্ন এক্সামে এসে থাকে। জাতীয় গণহত্যা দিবস যেটা 25শে মার্চ পালিত করা হয়, জাতীয় বীমা দিবস যা 1 মার্চ পালিত করা হয়, ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস 22শে এপ্রিল পালিত করা হয়, বিশ্ব আবহাওয়া দিবস 23শে মার্চ পালিত করা হয়, জাতীয় শিক্ষক দিবস 19শে জানুয়ারি পালিত করা হয়, জাতীয় পতাকা দিবস 2রা মার্চ পালিত করি আমরা। বিশ্ব নারী দিবস কোন তারিখে পালিত করি না 8ই মার্চ আমরা বিশ্ব নারী দিবস হিসেবে পালিত করি। আর হচ্ছে 7ই এপ্রিল যা আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত করি। 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে না ভিটামিন B12 কোন ধাতু থাকে? SSC PYQ এটা মোস্টলি CGL অ্যান্ড MTS এই দুটি এক্সামে এসেছিল। ভিটামিন B12-এ যদি কোন ধাতু থাকে না ভিটামিন B12-এ কোবাল্ট ধাতু থাকে। এখানে রোগ আর এখানে দূষক। পারদ দূষণের জন্য কি হয় না মানুষের শরীরে মিনামাটা রোগ দেখা যায়, ক্যাডমিয়ামের জন্য ইটাই দেখা যায়, সিসার জন্য ডিসলেক্সিয়া দেখা যায়, এই আর্সেনিকের জন্য ব্ল্যাকপট ডিজিজ হয়। মিনামাটা ইটাই ডিসলেক্সিয়া অ্যান্ড ব্ল্যাকপট ডিজিজ এই 4টি রোগই মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায়ই কোশ্চেনে আসে। যেমন এই আর্সেনিক দূষণের ফলে কি হয় WBPতে একবার এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে। 11 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, মোস্টলি একটা কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন বাট তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন। SSC CGL প্রিলিমস 2021-এ এসেছে। কি বলা হয়েছে, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 2021 সালে মার্চ মাস এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হয়নি? মনে রাখবে যে অপশন সি অর্থাৎ বিহার রাজ্যে এই যে 2021-এর যে মার্চ এপ্রিল মাসের নির্বাচন বা ইলেকশন সেটা অনুষ্ঠিত হয়নি। 12 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে না সমবায় সমিতি গঠনের অধিকার একটি মৌলিক অধিকার, এটা প্রদান করা হয়েছে কোন সংবিধানিক সংস্কারের মাধ্যমে? RPF কনস্টেবল 2019-এ আসা কোয়েশ্চেন। অপশন এ 97তম সংশোধনী আইন 2011 সালে এই সংবিধান সংশোধনের মাধ্যমে সমবায় সমিতি গঠনের অধিকারটিকে মৌলিক অধিকার বলে বিবেচনা করা হয়েছে। 13 নম্বর কোশ্চেন বলা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদের কাছ থেকে পুদুচেরি বা পন্ডিচেরি যেটাই বলবে দখল করে কত সালে? SSC CGL 2021-এ আসা কোশ্চেন। তো 4টি অপশন দেওয়া আছে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। যে অপশন এ 1761 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে নেয়। এই কোশ্চেনের সঙ্গে এক্সট্রা ইনফরমেশন তোমরা মনে রেখে দেবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছিল তখন 1608 সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের কাছে যায়, ভারতের মাটিতে ব্যবসা করার অনুমতি চায়, কিন্তু প্রথমে ব্যর্থ হয়।
তারপরে সুরাটে ব্যবসা কেন্দ্র গড়ে তোলে, বাট অ্যাকচুয়াল বা জাহাঙ্গীর পারমিশন দেয় সেটা হচ্ছে 1615 সালে। 1615 সালে জেমস দূত, মনে রাখবে, টমাস রো গিয়েছিল, তারপর জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসা করার অনুমতি চান। এরপর থেকে আমাদের ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে ছড়িয়ে যায়। 14 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে না কোন ভিটামিন জলে দ্রাব্য বা মূত্রের সাথে নির্গত হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা। এসএসসি সিপিও, এটা বেসিক্যালি দিল্লি পুলিশ এসআই এর জন্য এক্সাম হয়ে থাকে। এছাড়া তোমরা যে এসএসসি জিডি এক্সাম দিয়ে থাকো, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এদের যে এসআই রিক্রুটমেন্ট হয় এটাই এসএসসি সিপিও এক্সাম থেকে হয়ে থাকে। মনে রাখবে অপশন বি অর্থাৎ ভিটামিন সি জলে দ্রাব্য এবং মূত্রের সঙ্গেও নির্গত হয়। বোঝা গেল? 15 নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে না কোন গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতে ল্যাপ্স নীতি বা দখল নীতি প্রস্তুত করেছিলেন। আরপিএফ কনস্টেবল 2019-এ আসা কোয়েশ্চেন। 4টে অপশন দেওয়া আছে, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি না লর্ড রিপন। তাহলে এই যে ল্যাপ্স নীতি বা দখল নীতি এটা অপশন সি অর্থাৎ লর্ড ডালহৌসি প্রস্তুত করেছিল। লর্ড ডালহৌসি সম্বন্ধে তোমরা আর একটা জিনিস মনে রাখবে, ইনি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। এই যে লর্ড ওয়েলেসলি, ইনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন। কত সালটা মনে রাখবে, 1798, 1798। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন না লর্ড ওয়েলেসলি। যদি বলা হয় ল্যাপ্স নীতি বা সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন না লর্ড ডালহৌসি। লর্ড রিপন এর সময়ে 1881 সালে প্রথম জনগণনা হয়েছিল। 16 নম্বর কোশ্চেন, ভূগোলক বা জিওড হলো পৃথিবীর অক্ষ, রিং, আকৃতি না কক্ষপথ। তো মনে রাখবে এই যে জিওড কথাটি পৃথিবীর আকৃতির সঙ্গে সম্পর্কিত। এসএসসি সিএইচএসএল 2024 টিয়ার 1 এসেছিল, রিসেন্ট এই কিছুদিন আগেই হওয়া এক্সাম। পরের কোশ্চেনে যাওয়া যাক। মাছের লিভার ওয়েল এ প্রচুর পরিমাণে কি থাকে, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি না ভিটামিন ডি। তাহলে মাছের লিভার ওয়েলে মনে রাখবে ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে। 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে না জুনাগড়ে সুদর্শন হ্রদ কে তৈরি করেছিল। এসএসসি সিজিএল 2024 অর্থাৎ কিছুদিন আগেই হওয়া এক্সাম। মনে রাখবে জুনাগড়ে সুদর্শন হ্রদ তৈরি করেছিল পুষ্যগুপ্ত। ভিটামিন আবিষ্কার কে করেন। তো মনে রাখবে যে সায়েন্সের যে ভিটামিন টপিক, এই টপিক থেকে মোস্টলি কোনো না কোনো এক্সামে কোশ্চেন এসেই থাকে। তাহলে ভিটামিন আবিষ্কার করেন মনে রাখবে অপশন এ, ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। 21 নাম্বার কোশ্চেন বলা হয়েছে ভিটামিন বি12 অপর নাম কি। মনে রাখবে ভিটামিন বি12 রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। অপর নাম বা রাসায়নিক নাম যে কোনো কিছু বলা যায়। WBCS প্রিলিমস 2023, এটাও সেই 2023-এ আসা কোশ্চেন। 22 নাম্বার কোশ্চেন, ওস্তাদ বিসমিল্লাহ খান একজন বিখ্যাত কি সানাই বাদক, হারমোনিয়াম বাদক, তবলা বাদক না ঢোলক বাদক। এসএসসি জিডি কনস্টেবল 2024-এ এসেছে। ওস্তাদ বিসমিল্লাহ খান একজন বিখ্যাত সানাই বাদক। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বিখ্যাত ব্যক্তি যারা সেতার বাজায়, যেমন পণ্ডিত রবিশঙ্কর, বেলায়েত খান, নিখিল ব্যানার্জি, অনুষ্কা শঙ্কর, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় আর আমিষ খাসরু, এই বিখ্যাত 6জন ব্যক্তি যারা সেতার বাজায় অর্থাৎ সেতারের সঙ্গে সম্পর্কিত। 23 নম্বর প্রশ্ন, নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ক্যাবিনেট মিশন মনে রাখবে, আচ্ছা বলে দিই, WBCS প্রিলিমস 2023-এ আসা কোয়েশ্চেন। তো এই যে ক্যাবিনেট মিশন মানে আমাদের যখন সংবিধান তৈরি হয়েছিল, আমাদের তো প্রথমে সংবিধান ছিল না। যখন 1934 সালে মানবেন্দ্রনাথ রয় প্রথম আমাদের সংবিধান যে তৈরি করতে হবে তার জন্য প্রথম দাবি করেন। তারপরে 1935 সালে জাতীয় কংগ্রেস আসে, ইংরেজদের কাছে দাবি করে যে আমাদের সংবিধান দরকার। তারপরে আগস্ট অফার আসে, তারপর ক্রিপস মিশন আসে, বাট সবগুলোই ফেল হয়। তারপরে আসে ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশন মনে রাখবে 1945 সালে ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল, বাট অ্যাকচুয়ালি আমাদের ভারতে এসেছিল 1946-এ। তো এই ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং এর দ্বারায় 3জন সদস্য ছিলেন, স্যার প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই 3জনই এই
ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। এই ক্যাবিনেট মিশনের সদস্যের পরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয়, আস্তে আস্তে আমাদের সংবিধান তৈরি হয়। অ্যান্ড আমাদের হচ্ছে সবচেয়ে লার্জেস্ট লিখিত সংবিধান। তাহলে কোশ্চেনে জানতে চাইছে নিচের ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে জন সাইমন, যিনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। 24 নম্বর কোশ্চেন বলা হয়েছে হর্ষবর্ধন রাজবংশ কয়টি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত ছিল? 5টি, 2টি, 3টি না 4টি? এসএসসি জিডি কনস্টেবল 2024-এ আসা কোশ্চেন। তো মনে রাখবে যে হর্ষবর্ধনের যে রাজবংশ সেটা 2টো স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল। আজকের লাস্ট কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সেম কোশ্চেন যা এসএসসি এমটিএসে এসেছে, একই কোশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলেও এসেছে। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র হচ্ছে ফ্যাথোমিটার। ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। তো এখানে দেখো কিছু ইম্পর্ট্যান্ট যন্ত্র যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন অ্যাসিডিমিটার, অম্লের ঘনত্ব পরিমাপ করা হয়; অ্যাটমোমিটার, বায়ুর বাষ্পীভবন ক্ষমতা পরিমাপের যন্ত্র; ওরিওমিটার, যেটা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করে; সাইক্লোমিটার, যেটা চাকার আবর্তন পরিমাপ করে; আর সাইটোমিটার, যেটা কোষ গণনার যন্ত্র। তো এই ছিল আজকে 3 নম্বর লেকচার। 25টা কোশ্চেনের মধ্যে তুমি কটা কোশ্চেন পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এই ক্লাসে যে পিডিএফ, তোমরা আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের এই ক্লাসে যে পিডিএফ সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে।